আসসালামু আলাইকুম এভরিওয়ান। সীমাহীন ভালোবাসা গল্পের 9 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। হাসপাতালে যাওয়ার পর তুলসী ভাবির সাথে দেখা হলো। ওনার সাথে কথা বললে সমস্যা হবে, এজন্য আমি আমার কাজ শেষ করে চুপি চুপি বের হয়ে চলে যাচ্ছি। ঠিক তখনই পেছন থেকে তুলসী ভাবি ডেকে বলল, কি খবর মিস্টার, আমাকে এভাবে একা রেখে চলে যাচ্ছেন যে? আমি বললাম, না মানে ভাবি, আমার বাসায় একটু কাজ ছিল তো এজন্য চলে যাচ্ছি। ভাবি আমার হাত ধরে বলল, এভাবে আমাকে রেখে চলে যাবেন? আপনার মায়া লাগবে না? একটা রাত আমার সাথে থেকে দেখো যে আমার মায়া কাটাতে পারবে কিনা। আমি বললাম, ছি, এইসব আপনি কি বলেন? আপনি আমাকে যেমন টাইপের ছেলে মনে করছেন আমি তেমন না। বিয়ের আগে এইসব মুখে নেওয়াই তো পাপ। তুলসী ভাবি বলল, থাক আর কিছু বলতে হবে না, আমি বুঝে গেছি গার্লফ্রেন্ডের জন্য হাত কাটতে পারো, চলো না একবার। আমি বললাম, আপনি হাজবেন্ড রেখে এগুলো করেন, এইসব তো ঠিক না ভাবি। তুলসী ভাবি বলল, কি ঠিক আর কি ভুল এইসব আমাকে শিখাতে আসবে না। আমার স্বামীর কথা বলছো, হালা তো বোকা। রাতে ওর পাশে অন্য কারোর বুকের উপর মাথা রেখে শুয়ে থাকি, তাও কিছু বলে না, শুধু টাকা দেখে ওই শালাকে বিয়ে করছি। আমি বললাম, আপনি থাকেন ভাবি, আমি গেলাম, আপনার এইসব নোংরা কথা শোনার মতো সময় আমার নেই। তুলসী ভাবি বলল, আমাদের বাসায় তোমার দাওয়াত রইলো, গরুর মাংস দিয়ে খাওয়াবো, সাথে রাতে তোমার সাথে স্পেশাল কিছু করব। আমি বললাম, দেখেন আমি আপনাকে ভাবি বলি, আর সেইভাবেই আমি আপনাকে সম্মান করি। কার সাথে কি করবেন না করবেন তা দেখার সময় আমার নেই। আপনি যদি স্যারের সাথেও রাত কাটান এতে আমার আপত্তি নাই, তবে আমার সামনে দ্বিতীয়বার এইসব কথা বলবেন না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুলসী ভাবে আমাকে একটা কিস দিয়ে বলল, আমার তোতা পাখিটা এত রাগের কি আছে বলো? তোমাকে আমার পছন্দ হয়েছে বুঝলে, এখন তাহলে তুমি যাও নাকি এখন আবার? আমি চুপচাপ হাসপাতাল থেকে বের হয়ে গেলাম। হাসপাতাল থেকে বের হয়ে মনে মনে বলছি, কতগুলো মানুষের মন মানসিকতা এত খারাপ যে ওরা পতিতা পল্লী থেকে কতগুলো মেয়ে তুলে এনে বিয়ে করে নেয়, যার উদাহরণস্বরূপ তুলসী ভাবি। ওনাকে দেখে এমনি ইয়াং ছেলেদের মাথা নষ্ট হয়ে যাবে, এর মাঝে যা অফার দেয় বাবা। বাসার সামনে গিয়ে চিন্তা করতে লাগলাম, যদি সুইটি আমার এই অবস্থা দেখে তাহলে তো কান্না করে দিবে। ভয়ে ভয়ে দরজায় কলিং বেল বাজালাম। আন্টি এসে দরজা খুলে দিয়ে বলল, এতটা দেরি হলো আসতে? তোমার আম্মু তো তোমার জন্য চিন্তা করছে। আর তোমার হাতে কি হয়েছে? মনে হচ্ছে তো অনেকটাই হার্ট কেটে ফেলেছো। আমি বললাম, আন্টি আসতে বলেন, সুইটি যদি শুনতে পারে তাহলেও এখানে চলে আসবে, ওকে কিছু বলবেন না প্লিজ আন্টি। আন্টি বলল, কিন্তু বাবা। আমি বললাম, প্লিজ আন্টি, কাউকে কিছু বলার দরকার নেই, আপনার কাছে অনুরোধ করে বলছি আমি। আন্টিকে আর কিছু না বলে উপরে চলে গেলাম। রুমে গিয়ে দেখি আম্মু বসে বসে কি একটা চিন্তা করছে। আমি দরজা বন্ধ করে বললাম, আম্মা কি হয়েছে আপনার, আপনি এভাবে বসে কি চিন্তা করেন? আম্মু বলল, এতক্ষণ তোর আসার খবর হয়েছে, মায়ের সাথে তোর দেখা হয়েছিল? আমি বললাম, আম্মা আমি কি করব বলেন আপনি, নিজের চেহারার দিকে কখনো ভালো করে তাকানোর সময় পাই না, সব সময় কাজের পিছনে পড়ে থাকি। আমার বুকটা ফেটে যাচ্ছে আম্মা মায়ের জন্য, ও আমার ছোট বোন ছিল, আমি কি করব বলেন? বোনের জন্য আমি আমার সবটা দিতে প্রস্তুত ছিলাম, কিন্তু ও নিজের পথ নিজেই দেখে নিয়েছে। ছেলেটা ভালো না আম্মা, আজকে জঙ্গলের পাশে একটা মেয়েকে এই ছেলে ধর্ষণ করেছে। ছেলেটা ভালো না আম্মা, আমি কি করব বলেন আপনি? ও আমার ছোট বোন, ওর কষ্ট আমি দেখতে পারবো না, হয়তো বেশি হলে 1 মাস ও ভালো করে সংসার করতে পারবে, পরে ওকে ডিভোর্স দিয়ে দিবে, ওর জীবনটা নষ্ট করে দিবে। যদি মাহিয়া আমার কথা শুনতো তাহলে আমি একটু চেষ্টা করতাম, কিন্তু আম্মা এখন আমি কি করব? ওর সামনে গেলে ও আমাকে এখন মারবে। আম্মু বলল, আয় বস এখানে। আমি আম্মুর পাশে বসে বললাম, বলেন আপনি, আমি শুনছি। আম্মু বলল, আজকে আমাকে এত আদর করে ডাকছিস যে? আমি বললাম, তাছাড়া কি করব, এই পৃথিবীতে আমার কেউ নেই, আমি এতিম একটা ছেলে, আপনি তো এত কষ্ট করে আমাকে বড় করলেন, আমি আপনাকে যে হারাতে পারবো না। ভাই আমার কথা না শুনে চলে গেল আম্মা। যদি আপনিও হঠাৎ করেই হারিয়ে যান তাহলে আমি মারা যাব, বাঁচার মতো শক্তি থাকবে না আমার কাছে। আজ থেকে আপনার কিছু করতে হবে না, আমি কাজ শেষ করে এসে রান্না বান্না করব, তাও আপনি আমাকে ছেড়ে যাবেন না। আপনি আমাকে ছেড়ে চলে গেলে আমার দম বন্ধ হয়ে যাবে, আমার মস্তিষ্কর কম্পন বন্ধ হয়ে যাবে, আপনাকে ছাড়তে পারবো না আম্মা। আম্মু বলল, বাজান এভাবে কান্না করিস না, তোর কান্না দেখলে আমার খুব খারাপ লাগে, আর কান্না করিস না, আমি সব সময় তোর পাশে আছি বাজান, চিন্তা করিস না। তোর হাতে কি হয়েছে? আমি বললাম, থাক না আম্মু, এটা না বলি, বললে আপনি মন খারাপ করবেন। আম্মু বলল, বাবা তোর মুখ থেকে আম্মা ডাকতে আমার খুব ভালো লাগে, এটাই বল আমাকে। আমি বললাম, আমার লক্ষ্মী আম্মা জান,
আম্মু বলল, এখন বল হাত কেটেছে কিভাবে? আমি বললাম, ঝগড়া হয়েছিল ওই আবিরের সাথে। আম্মু বলল, ওর সাথে ঝগড়া করতে যাস কেন? আমি বললাম, আমি ঝগড়া করি নাই, হঠাৎ করে ও আমার সামনে এসে আমার হাত কেটে দিয়েছে। আম্মু বলল, বাবা আমি এত পড়াশোনা জানি না, সরল সোজা মানুষ আমি কিছু জানি না, তুই কিভাবে আমার মাইকে আমার বুকে ফিরিয়ে দিবি? আমি আর কিচ্ছু জানি না। আমি বললাম, দেখি আম্মা, আচ্ছা আপনার একটা কথা বলবো। আম্মু বলল, বল। আমি বললাম, সুইটি মেয়েটা কি ভালো আছে আম্মা? আমি কি ওকে বিয়ে করতে পারি? আম্মু বলল, ওর বাবার সাথে আমার কথা হয়েছে, আর মেয়েটা একটু পাগল টাইপের, বলে কি না বিয়ের পর আমি কখনো আপনাকে আমাদের থেকে আলাদা হতে দিব না, আমি অন্য মেয়েদের মতো এমন করব না, দরকার হলে আমি কাগজে লিখে দিব, তাও আপনার ছেলেকে আমার কাছে দিয়ে দেন, খুব ভালোবেসে ফেলেছি ওকে আমি। এইসব কি আমার সামনে বলার দরকার আছে বল? আমি বললাম, ও একটু পাগল টাইপের আম্মা, খুব ভালোবাসে আমাকে, আর আমি ওর কথাই বলছিলাম, এখন শুধু আপনার মতামতের বাকি। আম্মু বলল, মেয়েটা পিচ্ছি হলো, ওর মনটা খুব ভালো, আমি না করি না, আর ভালো একটা দিন রেখে বিয়ে করে নিবি, কেমন যেন একা একা লাগে নিজেকে, একটা নাতি হলে বেশ ভালো হতো। দরজায় খটখট আওয়াজ করে সুইটি বলল, দরজা খোলেন। আর আপনি কখন এসেছেন আমাকে বলবেন না? আম্মু উঠে দরজা খুলে বলল, বাইরে দাঁড়িয়ে আছো কেন, তাড়াতাড়ি ভিতরে আসো। সুইটি ভিতরে এসে আমার হাত ধরে বলল, আমার সাথে চলেন। আমি বললাম, এখন আবার কোথায় যাব আমরা? দেখো এমনি আমার আজকে একটু খারাপ লাগছে। সুইটি আমার হাতের দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে বলল, আপনি যাবেন নাকি এখন? আমি একটু বাইরে যাব, একা একা যেতে ভয় লাগছে। আমি বললাম, আমার তো হাতে একটু সমস্যা আছে। সুইটিকে রাগ দেখিয়ে বললাম, চলো তাহলে। আর কোথায় যাবে? সুইটি কিছু বলল না, চুপচাপ রুম থেকে বের হয়ে গেল। ওর পিছনে পিছনে আমিও যেতে লাগলাম। নিচে এসে গাড়িতে বসে গেলাম, দেখি ও কোথাও নিয়ে যায় আমাকে। গাড়িতে বসে বললাম, ওই সুইটি, এভাবে রেগে আছো কেন? কি হয়েছে তোমার? সুইটি কিছু বলছে না, চুপটি করে বসে আছে। আমার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আপনার কিছু হওয়ার আগে যেন আমার মৃত্যু হয়ে যায়। প্রিয় মানুষের কষ্ট দেখলে সহ্য করতে পারি না। এর থেকে ভালো হবে যদি আমার মৃত্যু হয়ে যেত, অন্তত বেঁচে থাকতে আপনার এই অবস্থা দেখতে হতো না। সুইটিকে এক হাত দিয়ে টেনে নিজের বাহুডারে এনে বললাম, এইসব কথা কেউ বলে? আমি বলছি না আমার সামনে আর কখনো এইসব কথা মুখেও নিবা না। তুমি মরে গেলে আমাকে কে এভাবে গুছিয়ে ভালোবাসবে? এই এলোমেলো ছেলেটার জীবন কে সাজিয়ে দিবে? আমাকে ভালোবাসা শিখিয়ে পালিয়ে চলে যেতে চাও? শরীরে সবকিছু আগুন দিয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যাক, তবুও যেন এই বুক থেকে তোমার ভালোবাসা হারিয়ে না যায়। এই বুকে প্রাণ আছে যতদিন, ততদিন তুমি শুধু আমার। যদি কখনো এই দেহ থেকে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তাও আমি পরের জন্মে উপরওয়ালার কাছে তোমাকেই চাইবো। আমার সুইটিকে আমি সব সময় চাই, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তাকে ছাড়া আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হবে। মাঝে মাঝে নিজেকে নিজেই বলি, এই নিঃশ্বাস তুই শুনে রাখ, যেদিন আমার সুইটি আমাকে একা রেখে হারিয়ে দূরে কোথাও চলে যাবে, সেই দিন তুই নিজে নিজেই বন্ধ হয়ে যাবি। আমার সাথে যেই দিন তুই বেইমানি করবি না, ভালোবাসার মানুষ পাশে না থাকলে এই জীবনের কোনো মানে আছে? কোনো মানে নাই এই জীবনের। সুইটি বলল, আপনি এভাবে আর বলবেন না স্যার, আপনার কথা শুনে আমি নিজেকে ধরে রাখতে পারছি না। আল্লাহ আমাদের জীবন দিয়েছে, তিনি কেন আমাদের সবসময় একসাথে রাখেন না? এমন যদি হতো আপনি যেই দিন মরবেন সেই দিন আমিও মারা যেতাম, তাহলে খুব ভালো হতো। আমি পারবো না আপনাকে ছাড়া থাকতে, খুব খুব ভালোবাসি আপনাকে। আপনাকে একবার হারিয়ে ফেললে আমি মারা যাব। সুইটিকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, মানুষ না দেখুক, কিন্তু একজন তো সবকিছু দেখছেন, আমরা একে অপরকে কতটা ভালোবাসি। তিনি হয়তো আমাদের খারাপ চাইবেন না কখনো। ড্রাইভার বলল, ম্যাডাম আমরা এসে গেছি। ড্রাইভারের কথা শুনে সুইটির দিকে মুখ তুলে তাকিয়ে বললাম, বাবু আমরা কোথায় এসেছি? সুইটি বলল, স্যার আমি থাকতে আপনার কিচ্ছু হবে না, আপনি শুধু আমার পাশে থাকবেন, আর কিছু করতে হবে না আপনাকে। ড্রাইভার তুমি গাড়ি সাইড করে রাখো, আর আমার পিছনে পিছনে আসো। যদি আমার গায়ে কেউ হাত দেওয়ার চেষ্টা করে তাহলে কি করতে হবে জানো তো? ড্রাইভার বলল, ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না। গাড়ি থেকে নেমে দেখি সুইটি আমাকে আবিরের বাসার সামনে নিয়ে আসছে। আবিরের বাসা দেখে বললাম, এখানে কেন আমাকে নিয়ে আসছো? এখন তুমি কি করতে চাও? আমি তো একবার বলছি। সুইটি আমার মুখে হাত দিয়ে বলল, এত চিন্তা করবেন না, আমি আছি তো আপনার পাশে। আর আমি তখন দাঁড়িয়ে সবকিছু শুনেছি স্যার, আপনার কিছু বলতে হবে না, শুধু আমার পাশে দাঁড়িয়ে থাকবেন, এতেই হবে। এই কথা বলে সুইটি দরজায় কলিং বেল দিল। কিছুক্ষণ পর আবির এসে দরজা খুলে
খুলে দিল। আমাদের দেখে বলল, তা কি ব্যাপার, আজকে মিসেস এবং মিস্টার সাহেব আমাদের বাসায়? আসেন আসেন, ভিতরে আসেন আপনারা। আমরা ভিতরে গিয়ে সোফায় বসলাম। হঠাৎ উপর থেকে আমার বোন মাহিকে নিচে আসতে দেখলাম। আজকে এই প্রথম ওকে শাড়ি পরতে দেখেছি। আমার পিচ্চি বোনটাকে যে কতটা কিউট লাগছে বলার বাইরে। আবিরের বাচ্চা, আমার অবুজ বোনকে তুই ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে নিলি, তোরে তো আমার দেখার আছে। মাই নিচে এসে আমার দিকে তাকিয়ে হাসি দিল। হয়তো ভাবছে আমি ওর জন্য এসেছি। আবির আমাদের বলতে লাগলো, তা কারোর বাসায় আসতে গেলে মিষ্টি নিয়ে আসতে হয়, তা কি জানা ছিল না আপনাদের? নাকি বাবা মা ভদ্রতা শিখায় নাই আপনাদের? আমি কিছু বলার আগে সুইটি বলল, পারিস তো শুধু মেয়েদের সাথে নষ্টামি করতে, আর আমার বাবা মা আমাকে ভালো করেই ভদ্রতা শিখিয়েছে। আমরা এখানে বেড়াতে আসি নাই। তুই কোন দোষে ওর হাতে ব্লেড দিয়ে টান দিলি? এই সাহস তোরে কে দিয়েছে? সুইটির কথা শুনে আবির দাঁড়িয়ে বলল, তোদের সাথে আমার এখন ঝগড়া করার কোনো ইচ্ছা নাই, এজন্য বলছি এখান থেকে ভালোই ভালোই চলে যা। সুইটি বলল, আমি তোরে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, যদি আমার বয়ফ্রেন্ডের সাথে পরের বার কোনো কিছু করিস তাহলে তোর ওইটা কেটে গাছের সাথে ঝুলিয়ে দিব বলে দিলাম। ঠাস করে মাই সুইটির গালে চড় দিয়ে বলল, আমার স্বামীর সম্পর্কে কিছু বলার আগে 3বার ভেবে নিবি, যদিও খারাপ হতে পারে, এরপরও ও আমার স্বামী, আর ও তো দোষের কিছু করে নাই। তোর বয়ফ্রেন্ড প্রতিদিন এক এক মেয়ে নিয়ে ঘুরবে আর রাস্তায় রাস্তায় নোংরামি করবে। আমি বলি কি, ও যা কাজ করেছে বেশ ভালোই কাজ করেছে। এখন আমাদের বাসা থেকে বিদায় হয়ে বলছি, নইলে আমার থেকে আর খারাপ কেউ হবে না। আমি তাড়াতাড়ি সুইটিকে ধরে বললাম, প্লিজ সুইটি, কিছু করো না, কপাল খারাপ আমার। আমার বোন আমার কথা শোনে না, চলো এখান থেকে। আমি তো তোমাকে আগেই বলছিলাম এখানে আসার দরকার নেই। সুইটিকে নিয়ে বাসা থেকে বের হতে আমাদের মুখের উপর আবির দরজা বন্ধ করে দিল আর বলল, হিজড়া কোথাকার, নিজে কিছু করতে পারে না, আবার আসছে গার্লফ্রেন্ড নিয়ে। সুইটি নিচে বসে কান্না করতে করতে বলছে, আজ পর্যন্ত আমাকে কেউ কোনোদিন মারে নাই, আর ও আজকে আমাকে চড় দিতে পারলো। সুইটিকে টেনে তুলে বললাম, আজকে যদি আমি তোমাকে মারতাম তাহলে তুমি এত রাগ করতে? ও আমার বোন, প্লিজ এই নিয়ে মন খারাপ করবে না। সুইটি বলল, স্যার আপনার বোন বলেই তো কিছু করি নাই, নইলে কি এভাবেই ছেড়ে দিতাম? আপনাকে ভালোবাসি বলে সবার দেওয়া আঘাত সহ্য করি, এরপরও আমি আপনাকে হারাতে পারবো না। এক হাতে সুইটির চোখের পানি মুছে দিয়ে বললাম, চলো আর এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, আমি আমার সাধ্যমতো মায়ের জন্য করেছি, কিন্তু ও বোঝে নাই। সুইটি বলল, স্যার আমি এখানে আপনার কষ্ট দেখে এসেছি, আপনার বোন আমাদের মাঝে না আসলে। আমি বললাম, বুঝছি তো, আমি এখন গাড়িতে ওঠো বলছি, পরে অন্য কথা হবে। গাড়িতে ওঠার পর সুইটি কোনো কথা বলছে না, চুপচাপ বসে আছে। বুঝছি পাগলির মন খারাপ হয়ে গেছে। আমি বললাম, ওই তোমার কি মন খারাপ? সুইটি চুপটি করে বসে আছে, কোনো কথা বলছে না। আমি ওকে কাছে টেনে বুকের সাথে মিশিয়ে বললাম, কি হয়েছে তোমার বলো, বলছি না মন খারাপ করবে না। সুইটি বলল, বিশ্বাস করেন স্যার, আমার নিজের জন্য কোনো কষ্ট হয় না, আপনাকে কেউ কিছু বললে আমার সহ্য হয় না। ওরা কেন বোঝে না আমি আপনার কষ্ট সহ্য করতে পারি না, তাও আপনার সাথে সবাই বারবার এমন করে। মারতে হলে আমাকে মার, তোরা বুঝিস না কেন? ছাড়ের কিছু হলে আমি বাঁচবো না। আমি বললাম, কান্না করবে না একদম, এভাবে শুয়ে ঘুমিয়ে পড়ো, কেঁদে কেঁদে নিজের কি অবস্থা করছো। ইস। সুইটি বলল, আপনাকে জড়িয়ে ধরে এভাবে একদিন ঘুমানোর ইচ্ছা ছিল স্যার। আমি বললাম, আমার প্রিয় পাগলি, এখন তুমি ঘুমিয়ে পড়ো, বাকি ইচ্ছাটা আমি পূরণ করে দিব। সুইটি আমার শার্টের বোতাম খুলে আমার বুকের মাঝে কিস করে বলল, এভাবে আমি আপনাকে জড়িয়ে ধরে রাখতে চাই, রাখবেন না আমাকে? আমি বললাম, এটা কি বলতে হয়? সারা জীবন এভাবে যত্ন করে বুকের সাথে মিশিয়ে রাখবো, এখন কোনো কথা নয়, ঘুমা বলছি। সুইটি আমার বুকের মাঝে মাথা দিয়ে ঘুমিয়ে গেল। বাসার সামনে গিয়ে সুইটিকে কোলে করে নামালাম। গাড়ি থেকে নামতেই পিচ্চি দৌড়ে এসে বলল, দুলাভাই দুলাভাই, আপুর কি হয়েছে? আমি বললাম, কিছু হয় নাই পিচ্চি, তোমার বোন গাড়িতে বসে ঘুমিয়ে গেছে, এই আর কি। এখন চলো আমরা ভিতরে যাই। ভিতরে গিয়ে দেখি সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে। সুইটির বাবা বলল, কি হয়েছে আমার মেয়ের, ওকে এভাবে কোলে করে নিয়ে আসলে যে? আমি বললাম, কিছু হয় নাই আঙ্কেল, ও গাড়িতে বসে ঘুমিয়ে গেছে, আপনারা থাকেন, আমি ওকে রুমে রেখে আসি। আঙ্কেল বলল, ওকে ঘুম থেকে ডেকে তোলো। আমি বললাম, কিন্তু আঙ্কেল ও তো ঘুমিয়ে গেছে, এখন যদি ওকে ডেকে তুলি তাহলে আমাকে বকা দিবে না? আঙ্কেল বলল, বকা দিবে না, উল্টা আরো খুশি হবে, তুমি আগে ওকে ডেকে তোলো তো। আঙ্কেলের কথা শুনে আমি সোফায় বসে সুইটিকে ডাকতে লাগলাম। সুইটি ঘুম ঘুম চোখে আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, আমাকে এভাবে ডেকে তুলছো কেন? আমি বললাম, একটু দরকার আছে। এখন তোমার বাবা কি বলে মনোযোগ দিয়ে শোনো, পরে যত ইচ্ছা ঘুমাবে, কেউ তোমাকে না করবে না, ঠিক আছে? সুইটির ঘুম ভাঙতে দেখে আঙ্কেল বলতে শুরু করলো, আর কত তোমাদের আমরা কষ্ট দিব, এজন্য আমরা সবাই মিলে আজকে একটা সিদ্ধান্ত নিয়েছি,
আগামী শুক্রবারে তোমাদের বিয়ে, যাদের দাওয়াত দেওয়ার দরকার তাদের দাওয়াত দিয়ে দিবে। আর এতে তো তোমাদের কোনো আপত্তি নাই? আঙ্কেলের মুখ থেকে এই কথা শোনার পর সুইটির ঘুম একেবারে উধাও হয়ে গেল। ও খুশিতে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি তো তোমাদের কাছে এমন কিছুই চেয়েছিলাম। আজকে আমি অনেক অনেক খুশি হয়েছি। আমার জীবনে শুধু একটাই চাওয়া আছে, সেটা হলো আপনাকে পাওয়া। আমি বললাম, এই এই তুমি এইসব কি করছো? সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, ছাড়ো বলছি। আর এমন কিছু হবে তো আমি আগে থেকেই জানতাম, কারণ আমাদের ভালোবাসা তো খাঁটি ছিল, দুধের চেয়েও আমাদের ভালোবাসা খাঁটি। সুইটি একটু লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দিয়ে উপরে চলে গেল। আমি ওর কাণ্ড দেখে মুস্কি মুস্কি হাসতে লাগলাম। পাগলি একটা মেয়ে, কখন যে কি করে বসে ও নিজেও জানে না। আঙ্কেল বলল, বাবা আমার কিন্তু একটাই মেয়ে, যদি তোমার কোনো আপত্তি থাকে তো বলতে পারো। আমি বললাম, না না আঙ্কেল, আমার আবার কি আপত্তি আছে, শুধু আম্মার মতামত দিলেই হবে। সুইটির মতো একটা ভালো মেয়ে আমি কখনো হাতছাড়া হতে দিব না। আম্মু বলল, না বাবা, আমার এখানে কোনো অমত নেই, আমিই তো এই সিদ্ধান্ত নিয়েছিলাম। ছেলে মেয়ে খুশি থাকলে আমরাও খুশি আছি, কি বলেন বেয়াই সাহেব? আম্মুর কথা শুনে আঙ্কেল হাসতে হাসতে বলল, আমিও তাই বলি। সবার সাথে আর কিছুক্ষণ আড্ডা দিয়ে উপরে চলে গেলাম। উপরে গিয়ে দেখি সুইটি ফোনে গান ছেড়ে ইচ্ছে মতো নাচানাচি করছে। সুইটিকে দেখে বলছি, পাগলি মেয়ে, এত অল্প কারণে এত খুশি হয়ে গেছো? আমি দরজার কাছে দাঁড়িয়ে ওর নাচ দেখতে লাগলাম। সুইটি আমাকে দেখে আমার দিকে এগিয়ে এসে বলল, আমি একা একা নাচবো আর আপনি দেখবেন? তা তো আর হবে না সাহেব, আপনাকেও নাচতে হবে। আমি বললাম, আমি পারবো না বাবা, তুমি তো জানো আমি নাচতে পারি না। সুইটি বলল, আপনাকে নাচতে হবে না, শুধু আমাকে সাহায্য করবে, নিতেই হবে। আমি সুইটির ফোনটা হাতে নিয়ে গান বন্ধ করে বললাম, হঠাৎ করে এতটা খুশি কেন ম্যাডাম? সুইটি বলল, আমার পাশে বসেন, সবকিছু বলছি। আমি বললাম, এখন বলো এত খুশি কেন? সুইটি বলল, আচ্ছা আমাকে বিয়ে করবেন, এতে আপনি খুশি হন নাই নাকি আপনি আবার মনে মনে? আমি বললাম, চুপ করো, যেই পর্যন্ত বলছো এতেই অনেক হয়েছে। তুমি এতটা খুশি হয়েছো যার কারণে নাচানাচি করছো, কিন্তু আমি যে ভিতরে ভিতরে কতটা খুশি হয়েছি বলার বাইরে। আমি তো এটাই চাইতাম, তোমাকে পাওয়ার আমার হাজার জন্মের ইচ্ছে। তুমি আমার এমনই একজন যাকে এক জন্মে ভালোবেসে ভরবে না এই মন। সুইটি বলল, বিয়ের পর আমি আপনাকে এভাবে ভালোবাসতে পারবো তো? আমার কেন জানি ভয় হচ্ছে। আমি বললাম, ধুর পাগলি, কিচ্ছু হবে না, এখন তো তুমি আমার অর্ধাঙ্গিনী হয়ে যাবে, আমি যেখানে তুমি সেখানে। সুইটি বলল, আমাকে কোনোদিন মারবেন না তো? আমি বললাম, তোমাকে মারবো মানে? পাগল হয়েছো তুমি? যাকে এতটা ভালোবাসি তার গায়ে কিভাবে আমি হাত তুলবো? সুইটি বলল, জানেন আমি ভাবতেই পারিনি আপনাকে এত সহজে পেয়ে যাব। মানুষের বাবা মা কি নিষ্ঠুর হয়, আমার বাবা মা একটু নিষ্ঠুর হতে পারতো না? কই আমাদের মাঝে ভিলেন হয়ে দাঁড়াবে, তা না করে আমাদের এত তাড়াতাড়ি মেনে নিল। আমি বললাম, তোমার মনে দেখছি খুব রং লাগছে। সুইটি বলল, না রং লাগবে কেন, আমি তো চাইছিলাম আমাদের মাঝে একটু ঝগড়া হবে, আমরা একজন আরেকজনের উপর অভিমান করব। সুইটির কথা বলা শেষ হতেই ফোনটা টুংটুং করে বাজতে লাগলো। আমি ফোন রিসিভ করে বললাম, হ্যালো, কে বলছেন? স্যার বলল, রিফাত আমি। এখন তুমি এক কাজ করো, তাড়াতাড়ি একটু অফিসে চলে আসো, গুরুত্বপূর্ণ একটা দরকার আছে। আমি বললাম, এখন আসতে হবে? স্যার বলল, তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে স্যার, আমি কিছুক্ষণের ভিতরে রেডি হয়ে আসছি। ফোনটা কেটে দিতে সুইটি বলল, এখন আবার অফিসে যেতে হবে কেন? আমি বললাম, কি জানি অফিসে কি দরকার আছে, যখন ইচ্ছা তখন অফিস থেকে বের হয়ে চলে আসি। এখন যদি না যাই তাহলে সমস্যা হবে, তুমি থাকো কেমন, আমি আসছি। সুইটি আমার ঠোঁট দুটো ওর ঠোঁটের সাথে জড়িয়ে নিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, নিজের খেয়াল রাখবেন, এখন থেকে কিন্তু আপনি আমার হবু হাজবেন্ড, আপনার কিছু হলে কিন্তু আমি বাঁচবো না। আমি বললাম, যদি কোনোদিন তুমি বা আমি দুজনের থেকে একজন কোথাও হারিয়ে যাই বা উধাও হয়ে যাই তখন কি হবে, মেনে নিতে পারবে তো? সুইটি বলল, এমন কিছু হওয়ার আগে যেন আমার মরণ হয়ে যায়। তবে আপনি এমন কিছু বলছেন কেন স্যার, সামনে শুক্রবার আমাদের বিয়ে, এইসব বলে কি এখন আমার মন খারাপ করতে চান? আমি বললাম, তাই তো, আচ্ছা তুমি থাকো, আমি গেলাম। সুইটি বলল, সবাইকে কিন্তু আমাদের বিয়ের দাওয়াত দিবেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে জানু। আমি আমার রুমে গিয়ে রেডি হয়ে নিলাম, আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে গেলাম। অফিসের সামনে গিয়ে দেখি একজন মুরব্বী টাকার বিনিময়ে হাত দেখে ভবিষ্যৎবাণী করছে। আজও কি তাদের বলা কথা সত্যি হয় নাকি যা বলে সব মিথ্যা? আমি কিন্তু এসব এবার বিশ্বাস করি না, তাও কেন যেন আমারও মন বলল, আমি একটু আমার হাতটা দেখাই না, আমার হাতের লেখায় কি আছে দেখি। মুরব্বীর সামনে গিয়ে বললাম, চাচা আমার হাতটা একটু দেখে দিবেন। মুরব্বী আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল আর বলল, তুমি এই অফিসে চাকরি করো তাই তো? আমি বললাম, জি চাচা। চাচা বলল, আচ্ছা তোমার টাকা দিতে হবে না, তোমার হাতটা দাও। আমি চাচার দিকে আমার হাতটা এগিয়ে দিলাম। চাচা আমার হাতটা দেখে মুখটা কালো করে দিল।
আর বলল, কার জীবনে কখন যে কি হয়ে যায় এটা উপরওয়ালাই ভালো করে বলতে পারবেন, আমরা তো শুধু অনুমান করে বলি। জানো তো বাবা, কাউকে এতটা ভালোবাসা ঠিক না। তুমি যদি তোমার পেটের চাইতে অধিক পরিমাণে খাবার খাও তাহলে তোমার সমস্যা হতে পারে। তবে আমিও তোমাদের ভালো কিছু চাই, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। আমি বললাম, কি বলতে চাইছেন চাচা, একটু বুঝিয়ে বলেন, আমার মাথায় ঢুকছে না আপনার কথা। চাচা বলল, একটা কথা জেনে রাখো, তোমার এই বিয়ে হবে না। তুমি যতটা চেষ্টা করো না কেন, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তার সাথে তোমার কখনোই বিয়ে হবে না। আর যেই দিন তোমার বিয়ে হবার কথা সেই দিন তুমি সবকিছু হারিয়ে একা হয়ে যাবে। আমি চাচার কথা শুনে রেগে বললাম, এটা আপনার ভবিষ্যৎবাণী না? কেন এইসব বলে বলে মানুষের টাকা নষ্ট করেন ফালতু? আমার সময়টাই নষ্ট করলাম আমি। এই কথা বলে আমি অফিসের দিকে যেতে লাগলাম। পিছন থেকে মুরব্বী চাচা বলল, একদিন ঠিকই আমার কথা বুঝবে। তুমি যে আমি কি বলেছিলাম, সেই দিন হয়তো হাজার খুঁজেও আমাকে পাবে না তুমি। মুরব্বীর কথা আমি আর কানে নিলাম না, ফালতু কথা বলে আমার সময়টাই নষ্ট করে দিল। অফিসের ভিতরে ঢুকে, তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।